মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সাথে আলোচনা চলছে এবং শিগগিরই সমঝোতা হতে পারে। তবে একই সময়ে সৌদি আরবে নতুন সমন্বিত হামলার আশঙ্কায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ পুরোপুরি চালুর বিষয়ে আলোচনা চলছে এবং একটি সমঝোতা খুব শীঘ্রই হতে পারে। আমার মনে হয় মধ্যপ্রাচ্যে অস্থিরতার খুব শীঘ্রই অবসান ঘটবে। হরমুজ প্রণালী নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, তবে এখনই চূড়ান্ত কিছু বলতে চাই না। ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে হরমুজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তবে হামলার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি, ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে ট্রাম্প দাবি করেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুদ রয়েছে। ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। যারা আমাদের অস্ত্র ভান্ডার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের বলতে চাই, আমার মেয়াদকালে আমি সামরিক বাহিনীকে নতুন করে শক্তিশালী করেছি। আমাদের কাছে এমন কিছু শক্তিশালী অস্ত্র রয়েছে যার মজুদ কার্যত অফুরন্ত। যদিও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা কমে আসা নিয়ে প্রশাসনের ভেতরে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে এসব তথ্য প্রকাশ্যে আসায় অসন্তোষও প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে রাতারাতি মধ্যপ্রাচ্য সংকট কাটছে না। ইরান সমর্থিত মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সমন্বিত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। এর আগে হুথিরা সৌদি সেনাবাহিনীর বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযান চালানোর দাবি করেছে। আরাফাত ইসলাম, ৭১। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির কাছাকাছি পৌঁছালেও ইরানের সাথে এই আলোচনা শেষ পর্যন্ত ঝামেলাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যস্থতার সামনে এগোলেও চূড়ান্ত পরিণতিতে পৌঁছাতে সময় লাগবে। ওমানের মধ্যস্থতায় হরমুজ চুক্তির খসড়া চূড়ান্ত করার শেষ পর্যায়ে থাকার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে আগামী ২-১ দিনের মধ্যে বড় ধরনের অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই ভ্যান্সের এই মন্তব্য সামনে এলো। বুধবার ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, আলোচনা ধীরগতি নিয়ে মার্কিন নাগরিকদের ক্ষোভ থাকাটা তিনি বুঝতে পারছেন। তিনি বলেন, কখনো কখনো এই প্রক্রিয়ায় এক ধাপ সামনে এগোলে 2 ধাপ পেছনে হটতে হয়, আবার 3 ধাপ সামনে এগোলে 1 ধাপ পেছনে আসতে হয়। চলমান সংকট নিরসনের প্রচেষ্টাকে ঝামেলাপূর্ণ আখ্যা দিয়ে ভ্যান্স বলেন, এতে কিছুটা সময় লাগবে। ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত 58 সেনা নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। দেশটির কর্মকর্তারা বলছেন, মারিব ও হাদ মারাউথ প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় কয়েক শত সদস্য হতাহত হয়েছে। এছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে। ইয়েমেনি সামরিক বাহিনী আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল জাউফ প্রদেশ থেকে হুতিরা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 2014 সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে এই যুদ্ধের সূচনা হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করলেও তারা হুতিদের পুরোপুরি পরাস্ত করতে ব্যর্থ হয়। বাংলাদেশের শ্রমিকরা এখন থেকে ওমানে গিয়ে কৃষি কাজ করতে পারবেন। কৃষি শ্রমিক ভিসায় বাংলাদেশিদের জন্য দুয়ার খুলে দিয়েছে দেশটি। সংবাদ মাধ্যম ওমান অবজারভার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কৃষি শ্রমিক নেয়ার অনুমতি দেওয়া হয়েছে ওমানের কৃষকদের। তারা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। এর আগে কৃষি শ্রমিক নেয়ার নতুন প্রোগ্রাম শুরুর ঘোষণা দেয় ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের আল দাহিরা ব্রাঞ্চ। অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশি শ্রমিক নেয়ার যে অনুমোদন দিয়েছে, তার ভিত্তিতে নিবন্ধনকৃত কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নেয়ার আবেদন করতে পারবেন। সুবিধাটি শুধু অ্যাসোসিয়েশনের আল দাহিরাহ ব্রাঞ্চের নিবন্ধিত সদস্যরাই পাবেন।
রেকর্ড গরমে নাজেহাল ইউরোপের জনজীবন। যুক্তরাজ্যের সারে কাউন্টিতে টানা 50 দিন বৃষ্টি না হওয়ায় খরা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতালির সব বড় শহরে জারি হয়েছে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট। অস্ট্রিয়ায় ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু ইউরোপ নয়, একই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ইরাকেও। বিশ্বের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের দাপট দিন দিন বাড়ছে। যুক্তরাজ্যের ইংল্যান্ডের সারে কাউন্টির উইজলি গ্রামে টানা 50 দিন বৃষ্টি না হওয়ার রেকর্ড তৈরি হয়েছে। 1976 সালের 36 দিনের রেকর্ড ভেঙে এটি এখন নতুন ইতিহাস। আবহাওয়া দপ্তর বলছে, গত 190 বছরের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলস সবচেয়ে গরম জুলাই পার করেছে। দক্ষিণাঞ্চলের বড় অংশ এখনও খরার মধ্যে রয়েছে। নতুন করে জারি হয়েছে ইয়েলো হিট হেলথ অ্যালার্ট। ইতালির 27টি বড় শহরে একযোগে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে। পর্যটক ও বাসিন্দাদের দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রিয়ার ব্যাড ডয়েচ আল্টেনবার্গ এলাকায় রেকর্ড হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে দীর্ঘস্থায়ী খরায় পানির সংকটে পড়েছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ ব্যবহার কমাতে শিল্প কারখানা ও সাধারণ মানুষকে সাশ্রয়ের নির্দেশ দিয়েছে সরকার। জার্মানিতে রাইন নদীর পানি কমে যাওয়ায় নৌ পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চাপ। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলে পুড়ে গেছে 60 বর্গ কিলোমিটারের বেশি বনভূমি। সার্বিয়া ও ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলেও তাপপ্রবাহের মধ্যে একাধিক দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। তবে শুধু ইউরোপেই নয়, একই চিত্র মধ্যপ্রাচ্যেও। ইরাকের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা পৌঁছেছে 47 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে বেড়েছে বরফ ও ঠান্ডা পানির চাহিদা। রাজধানী বাগদাদে বরফ কারখানাগুলো বাড়তি উৎপাদন করলেও বিদ্যুৎ সংকট ও জ্বালানির উচ্চ দামের কারণে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। দক্ষিণের শহর বসরায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। বছরের ১৩তম টাইফুনের সতর্ক সংকেত জারি করেছে চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র এনএমইএফসি। টাইফুন ডলফিন ধেয়ে আসছে চীন উপকূলে, তাই বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সতর্ক বার্তায় বলা হয়, পূর্ব চীন সাগরের পূর্বাংশে ৬ থেকে ১০ মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূল থেকে দূরের সমুদ্র এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সময়ে জেজিয়াং প্রদেশের উপকূলীয় জলসীমায় ২ থেকে ৩ মিটার উঁচু ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য উপকূলীয় এলাকায় ব্লু অ্যালার্ট জারি করা হয়েছে। সাগরে জাহাজগুলোকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে এনএমইএফসি। ঝড়টি পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টাইফুনটি ঘন্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি বর্তমান শক্তি বজায় রাখতে পারে বা আরও শক্তিশালী হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের গ্রিন কার্ডের আবেদন পর্যালোচনা এবং গ্রিন কার্ড তৈরির প্রক্রিয়ার ওপর যে স্থগিতাদেশ দিয়েছিলেন তা অবৈধ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়াশিংটনের আওতাভুক্ত কলম্বিয়া জেলা আদালতের এক বিচারক এই রায় দেন। ২০২৪ সালের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিশর, সিরিয়া, ভেনেজুয়েলা সহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা করা এবং গ্রিন কার্ড প্রস্তুতের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছিল, এই ৭৫টি দেশের নাগরিকরা অপরাধপ্রবণ, কর্মবিমুখ এবং সরকারি বেসরকারি সাহায্য সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এসব কারণেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে মামলা করেছিলেন ওই ৭৫টি দেশের নাগরিক। এই নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো আদালত ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করল। এর আগে গত মে মাসে ম্যাসাচুসেটসের জেলা আদালত একই রায় প্রদান করেন। সেপ্টেম্বর থেকে সারা দেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। ছত্রপতি সম্ভাজিনগরের বৃহস্পতিবার এই ঘোষণা দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বৃহস্পতিবার দীপকের সাথে দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রানকা ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। দীপকে বলেন তাদের প্রচারে শিক্ষা অগ্রাধিকার পাবে। তার দাবি, স্কুল, কলেজ ও কোচিংয়ে বেতন বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমছে এবং ক্ষোভ বাড়ছে। মানুষের সমস্যা বোঝার উদ্দেশ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। চলতি বছরের জুন জুলাইয়ে ডিট প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। 25 জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সেই আন্দোলন শেষ হয়। ভারতের উত্তরপ্রদেশের একটি ভবনের ছাদ ধসে একই পরিবারের 6 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এসব তথ্য। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিতে নগর কোতোয়ালি এলাকার মাহুলি ওয়ার্ডের একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন পরিবারের সদস্যরা। ধ্বংসস্তূপে চাপা পড়েন সবাই। দুর্ঘটনায় ওই পরিবারের 6 জন সদস্য প্রাণ হারিয়েছেন। আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। মৃতরা হলেন 60 বছরের প্রমোদ শ্রীবাস্তব, তার স্ত্রী রীতা শ্রীবাস্তব, তাদের ছেলে নিতিন, তার স্ত্রী মাধুরী এবং তাদের 2 সন্তান। তাদের একজনের বয়স 2 বছর, আরেকজনের 4 মাস। ভারতের তেহেলকা সাময়িকীর সাবেক সম্পাদক তরুণ তেজপালকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন বোম্বে হাইকোর্ট। 2021 সালে তাকে খালাস দেয় নিম্ন আদালত। সেই রায় বাতিল করে 61 বছর বয়সী এই সাংবাদিককে সাজার আদেশ দেন হাইকোর্ট। 2013 সালে গোয়ার একটি 5 তারকা হোটেলে থিঙ্ক ফেস্ট সম্মেলন চলাকালে এক জুনিয়র সহকর্মীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় এই রায় দেন বোম্বে হাইকোর্টের বিচারপতি নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসাদকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তেজপালকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সুপ্রিম কোর্টে আপিল করার জন্য তাকে 1 মাস সময় দেওয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের সামরিক শক্তি বৃদ্ধির তীব্র সমালোচনার পর জাপান সাগরে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য জানিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলছে, নজরদারি জোরদার এবং সম্ভাব্য যে কোনো অতিরিক্ত উৎক্ষেপণের জন্য সতর্ক অবস্থানে রয়েছে সিউল। পাশাপাশি মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে এই সংক্রান্ত তথ্য বিনিময় করছে। জানা গেছে, সিউল ও ওয়াশিংটন কর্তৃপক্ষ যৌথভাবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট ধরন এবং সক্ষমতা বিশ্লেষণ করছে। এআই যত উন্নত হচ্ছে ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি এআই নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইররেগুলারের একটি পরীক্ষা চালানোর সময় মেটার এআই মডেল ভুল করে ইন্টারনেটে যুক্ত হয়ে যায় এবং অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ঢুকে হ্যাক করে ফেলে। কারিগরি ভুলের কারণে এমনটা ঘটেছে বলে দাবি করছে মেটা। তবু এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে জনসাধারণের মাঝে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশির হাসান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট। মানুষের দেয়া কাজ খুব দ্রুত করতে পারে এটি। তবে এই স্মার্ট প্রযুক্তি এখন নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি পরীক্ষার সময় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের একটি এআই মডেল ভুল করে ইন্টারনেটে যুক্ত হয়ে অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেলে। আর এই পরীক্ষা পরিচালনা করছিল এআই নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইররেগুলার। তবে মেটার দাবি, এটি কোনো সাইবার হামলা ছিল না। পরীক্ষার সময় একটি কারিগরি ভুলের কারণে এআই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে যায়, আর সেই সুযোগেই এটি অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ে। বিষয়টি এখন তদন্ত করছে মেটা। শুধু মেটাই নয়, গত 2 সপ্তাহে ওপেন এআই এবং অ্যানথ্রোপিকও জানিয়েছে তাদের এআই মডেল পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের অনলাইন সিস্টেমে ঢোকার চেষ্টা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এআই নিজে থেকে খারাপ কিছু করতে চায় না, কিন্তু তাকে যদি কোনো কাজ ঠিক করে দেয়া হয় তাহলে সেটি পূরণ করতে গিয়ে এমন পথ বেছে নিতে পারে যা মানুষ আগে ভাবেনি, আর সেখানেই তৈরি হয় ঝুঁকি। এদিকে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের পরীক্ষায়ও দেখা গেছে কিছু এআই মডেল ভুয়া পরিচয় ব্যবহার করে তথ্য পাওয়ার চেষ্টা করেছে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, এগুলো শুধু পরীক্ষার মধ্যেই ঘটেছে। সাধারণ ব্যবহারকারীরা যে এআই ব্যবহার করেন সেখানে এমন ঘটনা দেখা যায়নি।
বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা প্রমাণ করছে যে এআই যত উন্নত হচ্ছে ততই এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ একটি ছোট কারিগরি ভুলও বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই এআই ব্যবহারের আগে আরও কঠোর পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উপর জোর দিচ্ছেন তারা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।